বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই মহামারী করোনা পরিস্থিতিতে সকলে বাসায় থাকার চেষ্টা করবে এবং ভালোভাবে থাকার চেষ্টা করবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। বাহির থেকে এসে সাবান দিয়ে হাত ধৌত করবে, নতুবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালো করে পরিষ্কার করবে। আমি মোহাম্মদ নুরুজ্জামান হোসেন, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। শ্রেণী দ্বাদশ, বিষয় হিসাব বিজ্ঞান, প্রথম পত্র, অধ্যায় নবম, আর্থিক বিবরণী। দেখো, এখানে একটি চিত্র দেখা যাচ্ছে। চিত্রে একটি কম্পিউটারে হিসাব নিকাশ করা হচ্ছে। আমরা জানি যে কম্পিউটারের টেলি সফটওয়্যার একটি কথা আছে অ্যাকাউন্টিংয়ের পরিভাষায়। এই সফটওয়্যারের মাধ্যমে খুব সুন্দরভাবে হিসাবগুলো দ্রুত নির্ভুলতার সাথে করা যায়। আজকের পার্ট বা আজকে আমি তোমাদের যেই অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেই অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী। তো আর্থিক বিবরণী থেকে আজকে আমরা কি শিখব? এই অধ্যায়টি থেকে শিখব আমরা যে আর্থিক বিবরণী কাকে বলে, তারপরে আর্থিক বিবরণীর উদ্দেশ্য বা প্রয়োজনীয়তা কি, আর এখান থেকে আমরা আর কি কি শিখতে পারবো সেই সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা নিব। তো আগে আমরা আর্থিক বিবরণী কি, আর্থিক বিবরণী সম্পর্কে আগে আমরা জানি। আর্থিক বিবরণী একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য যে সকল সুশৃঙ্খল বিবরণী তৈরি করা হয় তাকে আমরা আর্থিক বিবরণী বলতে পারি। আর্থিক বিবরণী প্রস্তুতকরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। আর্থিক বিবরণী তৈরির মাধ্যমে একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল অথবা আর্থিক অবস্থা এবং নগদ প্রবাহ সম্পর্কে ধারণা লাভ করা যায়। এ সকল বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাও সম্ভব। ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের অন্যতম ভিত্তি হচ্ছে আর্থিক বিবরণী। এখন আমরা বলতে পারি যে আর্থিক বিবরণীর প্রয়োজনীয়তা কী। আর্থিক বিবরণীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা হচ্ছে এটা যে আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের মোট লাভ বা ক্ষতির পরিমাণ নির্ণয় করতে পারি। 2, আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা নিট লাভ বা ক্ষতির পরিমাণটা নির্ণয় করতে পারি। 3, আর্থিক অবস্থা সম্পর্কে নির্ণয় করতে পারি। তুলনামূলক বিচার বিশ্লেষণ করতে পারি। ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণের সহায়তা প্রদান করে আর্থিক অবস্থা বিচার বিশ্লেষণ করতে পারে। এখন এই যে প্রয়োজনীয়তার মধ্যে 1 নম্বর পয়েন্ট, যেমন মোট লাভ, আমরা কি এটা করতে পারি। যেমন বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে মোট লাভ নির্ণয় করা যায়। মোট লাভের পরিমাণ নির্ণয় করতে হলে বিশদ আয় বিবরণী তৈরি করা প্রয়োজন হয়। সুতরাং মোট লাভের পরিমাণ নির্ধারণের জন্য আর্থিক বিবরণী তৈরি করা বিশেষভাবে প্রয়োজন। তার মানে কি, আমার আর্থিক বিবরণী কতটুকু গুরুত্ব এবং কতটুকু প্রয়োজনীয়। যেমন এই আর্থিক বিবরণী ছাড়া আমি মোট লাভ নির্ণয় করতে পারবো না, নিট লাভ নির্ণয় করতে পারবো না, মালিকের প্রকৃত মূলধনের পরিমাণ নির্ণয় করতে পারবো না, প্রকৃত সম্পদ এবং প্রকৃত দায়ের পরিমাণ আমি নির্ণয় করতে পারবো না, বা মোট সম্পদ মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে পারবো না, বা ব্যবস্থাপকের নিকট আমি সঠিক তথ্য উপস্থাপন করতে পারবো না। আর আর্থিক বিবরণীর মাধ্যমে আমি যখন মোট মুনাফা, নিট মুনাফা, মালিকের মূলধন, মোট সম্পদ, মোট দায় যদি নির্ণয় করতে পারি, তাহলে আমি একজন ব্যবস্থাপকের নিকট সঠিক তথ্যগুলো উপস্থাপন করতে পারবো এবং সে ওই সঠিক তথ্যের মাধ্যমে প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা খুব সহজেই নিরূপণ করতে পারবে। আমরা জানি আর্থিক বিবরণীর ধাপ হচ্ছে মূলত 5টি। কি কি? বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী,
আর্থিক অবস্থার বিবরণী, নগদ প্রবাহ বিবরণী এবং গুরুত্বপূর্ণ টিকা। আমরা ভালো করে জানি আর্থিক অবস্থার বিবরণী এবং আর্থিক বিবরণী এক কথা না। এই 5টি ধাপের সমন্বয়ে গঠিত হচ্ছে আর্থিক বিবরণী, আর তার একটি অংশ হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীতে শুধুমাত্র মোট সম্পদ ও মোট দায়গুলো নির্ণয় করা হয়। আমরা একটি একটি করে জানি। আর্থিক অবস্থা বিবরণীর প্রথম ধাপ হচ্ছে বিশদ আয় বিবরণী। তো বিশদ আয় বিবরণীতে কোন ধরনের তথ্যগুলো অন্তর্ভুক্ত হয়? বিশদ আয় বিবরণীতে মোট মুনাফা এবং নিট মুনাফা নির্ণয় করার জন্য এখানে সকল প্রকার আয় এবং সকল প্রকার ব্যয়গুলো অন্তর্ভুক্ত হয়। আমি আবারও বলছি, বিশদ আয় বিবরণীতে সকল প্রকার আয় এবং সকল প্রকার ব্যয়গুলো অন্তর্ভুক্ত হয়। অন্যভাবে যদি বলি, এখানে সকল প্রকার মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো অন্তর্ভুক্ত হয়। 2, মালিকানা সত্ত্বের বিবরণীতে শুধুমাত্র মালিকের মূলধনের পরিমাণটা নির্ণয় করা হয়। 3, আর্থিক অবস্থা বিবরণী, এখানে সকল প্রকার সম্পদ বা মোট সম্পদ এবং মোট দায় নির্ণয় করা হয়। 4 নম্বর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। নগদ প্রবাহ বিবরণীতে নগদ আগমন এবং নগদ নির্গমনগুলো অন্তর্ভুক্তের মাধ্যমে প্রকৃত নগদের পরিমাণ নির্ণয় করা হয় বা সমাপনী নগদের পরিমাণ নির্ণয় করা হয়। আর্থিক আর গুরুত্বপূর্ণ টিকাগুলোর মাধ্যমে সকল তথ্যগুলো এখানে অন্তর্ভুক্ত করা হয়। এবার আমরা এখানে আর্থিক অবস্থা বিবরণী কি সেটা জানলাম, আর্থিক অবস্থা বিবরণীর গুরুত্ব বা প্রয়োজনীয়তা কি সেটা জানলাম। আর 3 হচ্ছে আর্থিক অবস্থা বিবরণীর ধাপ কয়টি সেটা জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা সরাসরি একটি অঙ্কে চলে যাই। যেহেতু আমরা ধাপগুলো বলেছি, ধাপগুলো কিভাবে আমার কাজ করে সেটা আমরা এখন দেখব। দেখো, আমি তোমাদেরকে এখানে একটি অঙ্ক দিয়েছি। রিজু বস্ত্রালয়, ঢাকার 2016 সালের 30 জুন তারিখে রেওয়া মিল ও অন্যান্য তথ্যাদি নিম্নরূপ: 1, উত্তোলন ও মূলধন। উত্তোলন হচ্ছে 3000, মূলধন হচ্ছে 1 লক্ষ। 2, ক্রয় ও বিক্রয়। ক্রয় হচ্ছে 60,000, বিক্রয় হচ্ছে 75,000। 3, 18% বন্ধকি ঋণ 1/7/2015 30,000। কারবারি বাট্টা 1000 এবং 500। আমরা জানি কারবারি বাট্টা যেটা ডেবিট সেটা হচ্ছে বিক্রয় বাট্টা, যেটা ক্রেডিট সেটা হচ্ছে ক্রয় বাট্টা। সহজ কথা যদি আমি মনে রাখি, ক্রয় যদি ডেবিট হয় তাহলে তার বাট্টা হবে ক্রেডিট, বিক্রয় যদি ক্রেডিট হয় তাহলে তার বাট্টা হবে ডেবিট। বিজ্ঞাপন 1000 টাকা, বহি পরিবহন 5500, বিজ্ঞাপন 5500, বহি পরিবহন 1000, বিমা প্রিমিয়াম 12,000, প্রারম্ভিক মজুত পণ্য 18,000, প্রাপ্ত ভাড়া 20,000, অতিরিক্ত মূলধন 1/1/2016 10,000, অফিস সরঞ্জাম 50,000, যন্ত্রপাতি 1/1/2016 80,000, পাওনাদার 20,000, পরিবহন 10,000, বেতন 15,000। তো উপরে আমি তোমাদের একটু তারিখ সম্পর্কে একটু হালকা ধারণা দিতে চাই। 2016 30 জুন। আমরা মূলত জানি যে তারিখটা মূলত 2 ধরনের হয়, একটা হচ্ছে ক্যালেন্ডার ইয়ার আর একটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। এখানে আমরা যেই তারিখটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। যেমন যেই তারিখগুলো এরকম হয়, যেমন জুন টু মার্চ বা জুলাই টু জুন, এই ধরনের তারিখগুলোকে বলা হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। আর ক্যালেন্ডার ইয়ার হচ্ছে জানুয়ারি টু ডিসেম্বর, এই ধরনের ইয়ারগুলোকে বলা হয় ক্যালেন্ডার ইয়ার। এবার আমরা আসি সমন্বয় জাবেদা বা সমন্বয় কেন এখানে আসলো। দেখা গেছে আমি রেওয়া মিল প্রস্তুত করার পর আমার কিছু তথ্যাদি বাদ পড়ে গেছে, তখন ওই তথ্যাদিগুলো অন্তর্ভুক্ত করার জন্য নিচে কিছু সমন্বয় দেওয়া হয়। আর এই সমন্বয়গুলোর জন্য যে জাবেদা প্রস্তুত করা হয় তাকে বলা হচ্ছে সমন্বয় জাবেদা। তো দেখো এখানে কিছু সমন্বয়ে কি কি আছে। সমাপনী মজুত পণ্যের বহিমূল্য 25,000 টাকা,
মালিক নিজ প্রয়োজনে 500 টাকার পণ্য উত্তোলন করেছেন যা হিসাবভুক্ত হয়নি। স্থায়ী সম্পদের 5% অবচয় ধরতে হবে। বাকিতে ক্রয় 5000 টাকা হিসাবভুক্ত হয়নি। মূলধনের 10% সুদ ধার্য করা হবে। ক রিজু বস্ত্রালয়ের নিট পাওনাদারের পরিমাণ নির্ণয় করো। খ ব্যবসায়ের মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। গ মোট মুনাফা 17,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় এই ধরনের অঙ্ক থাকবে। এখানে আমি বলেছি নিট পাওনাদারের পরিমাণ নির্ণয় করতে, হয়তো বা পরীক্ষায় নিট পাওনাদারের পরিমাণ নাও থাকতে পারে, হয়তো বা বলতে পারে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করো, হয়তো বা বলতে পারে প্রকৃত ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, হয়তো বা বলতে পারে প্রকৃত বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো, এইভাবে থাকবে। আর তারপর একটা থাকতে পারে নিট মুনাফা, তারপর মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। এইভাবে ক খ গ পর্যন্ত তোমার 3টা প্রশ্ন থাকবে। তো আমরা চলে যাই মূল অংশের অঙ্কে। তো আমরা এখানে কি বলেছিলাম, সমন্বয়গুলো বলেছিলাম, আবারও সমন্বয়গুলোর প্রতি একটু লক্ষ্য করো। কি বলেছে, সমাপনী মজুত পণ্যের বহিমূল্য 25,000 টাকা। অনেক সময় সমন্বয়ের মধ্যে 2টি দেওয়া থাকে, যে সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য এত টাকা, ক্রয় মূল্য এত টাকা। তো দেখা গেছে 2টার মধ্যে যেটা ছোট হবে সেটা মূলত আমরা কি করব, অন্তর্ভুক্ত করব। মালিক নিজ প্রয়োজনে 500 টাকার পণ্য উত্তোলন করেছেন, এটা ক্রয়ের সাথে একবার সমন্বয় হবে, আরেকবার উত্তোলনের সাথে সমন্বয় হবে। স্থায়ী সম্পদের উপরে 5% অবচয় ধরতে পড়ছে, তার মানে কি স্থায়ী সম্পত্তির যে অংশটুকু নিঃশেষ বা ক্ষতি হয়ে গেছে, যে অংশটুকুর মূল্য নেই সেই অংশটুকু। বাকিতে ক্রয় মানে অলিখিত ক্রয় কত টাকা, 5,000 টাকা, সেটা অন্তর্ভুক্ত করতে হবে। আর মূলধনের সুদটাকে কী করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে চলো আমরা অঙ্কে চলে যাই। তো এখন আমাকে এখানে কি বলেছে সেটা দেখব। ক নম্বরে বলেছে রিজু বস্ত্রালয়ের নিট পাওনাদারের পরিমাণ নির্ণয় করো। তো পাওনাদারের পরিমাণ নির্ণয় করতে হলে আমাকে প্রথমত যে কাজটি করতে হবে, দেখতে হবে যে রেওয়া মিলে আমার পাওনাদার কত আছে। তাহলে রেওয়া মিলে পাওনাদার আছে কত, 20,000 টাকা। আর তার সাথে যোগ হবে, এই যে দেখো সমন্বয় বলে আছে বাকিতে ক্রয় 5,000 টাকা, তার মানে অলিখিত ক্রয় বা বাকিতে ক্রয়, তুমি বাকিতে ক্রয় লেখো সমস্যা নেই, যোগ বাকিতে ক্রয় কত, 5,000। তাহলে 20-এর সাথে 5,000 যোগ করলে কত, 25,000। তার মানে কি আমার নিট পাওনাদারের পরিমাণ হচ্ছে কত টাকা, 25,000 টাকা। এক কথা বা সহজে বলতে গেলে পাওনাদারের সাথে যোগ বিয়োগ করার পরে অবশিষ্ট যেটা থাকবে সেটাই হচ্ছে প্রকৃত বা নিট পাওনাদার। খতে বলা হয়েছে ব্যবসায়ের মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করার আগে আমরা ভালো করে সূত্রটা জানি। সূত্রটা হচ্ছে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলেই খুব সহজে আমি মোট মুনাফা নির্ণয় করতে পারবো। তাহলে আগে আমরা বিক্রয় নির্ণয় করি। তাহলে নিট বিক্রয় নির্ণয় করব কিভাবে, বিক্রয় কত, 75,000। এবার তার থেকে দেখো সমন্বয়ে কোনো কিছু আছে কিনা। তো সমন্বয়ে আমার কোনো কিছু নাই, কিন্তু ক্রয় মিলে দেওয়া আছে কারবারি বাট্টা। তাহলে আমার বিক্রয় থেকে বিক্রয় বাট্টা বা কারবারি বাট্টা বাদ দিতে হবে। তো বিক্রয় হচ্ছে আমার 75,000 টাকা, আর কারবারি বাট্টা হচ্ছে 1,000 টাকা। তাহলে 75,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিলে কত থাকে, 74,000 টাকা। এটা হচ্ছে আমার নিট বিক্রয়। এবার তাহলে আমি কি বুঝাতে পেরেছি তোমাদেরকে? তাহলে নিট বিক্রয় আমরা কিভাবে বের করেছি, বিক্রয় কত, রেওয়া মিলে দেওয়া আছে বিক্রয় 75,000 টাকা, আবার রেওয়া মিলে বলে দেওয়া আছে কারবারি বাট্টা কত বা বিক্রয় বাট্টা কত, 1,000 টাকা। তাহলে 75,000 টাকা থেকে আমি 1,000 টাকা কি করেছি, বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে দিলে আমার প্রকৃত বা নিট বিক্রয়ের পরিমাণ বের হয়ে গেছে। তাহলে নিট বিক্রয় আমার কত, 74,000 টাকা। তার থেকে বাদ দিব বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বাদ বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে এখন রেওয়া মিলে দেখো প্রথমত আমাকে মজুত পণ্য আছে কিনা, মজুত পণ্য খুঁজে বের করতে হবে। তাহলে মজুত পণ্য কত দেখি,
রেওয়া মিলে মজুদ পণ্য আছে আমার 18,000 টাকা। যেহেতু মজুদ পণ্যের সাথে কোনো যোগ বিয়োগ সংক্রান্ত কোনো তথ্যাদি নাই, তাই সরাসরি এটা দ্বিতীয় ঘরে চলে যাবে। এবার আসো নিট ক্রয়। ক্রয়ের সাথে সকল যোগ বিয়োগ মানে যে সকল ক্রয়ের সাথে সমন্বয় হবে সেগুলো সমন্বয় করার পরে যা থাকবে সেটাই হচ্ছে আমার নিট ক্রয়। তাহলে ক্রয় সমন্বয়ে দেখো কি, এই যে সমন্বয় যাওয়ার আগে রেওয়া মিলে দেখি আর কিছু আছে কিনা। তাহলে ক্রয় থেকে আমি কি বাদ দিব, কারবারি বারটা বাদ দিব। তো কারবারি বারটা কত, 500। তাহলে 60,000 থেকে 500 টাকা বাদ দিলে কত আসে, 59,500। এবার তার সাথে আমার দেখো সমন্বয়ে বলে দেওয়া আছে মালিক নিজ প্রয়োজনে 500 টাকার পণ্য উত্তোলন করে, তাহলে এখান থেকে আরও 500 টাকা বাদ দিবা। তাহলে কত থাকে, 59,000 টাকা। তারপরে দেখো বলা আছে বাকিতে ক্রয় 5,000 টাকা, তাহলে এই 5,000 টাকা যোগ করব। তাহলে 59,000-এর সাথে 5,000 টাকা যোগ করলে কত আসে, 64,000 টাকা। তাহলে আমার নিট ক্রয়ের পরিমাণ কত টাকা, 64,000 টাকা। তারপরে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আর কোনো তথ্যাদি অন্তর্ভুক্ত হবে কিনা সেটা আমরা লক্ষ্য করি। তো দেখা গেছে যে এখানে আরেকটি তথ্যাদি আছে, সেটা হচ্ছে পরিবহন। রেওয়া মিলে 10,000 পরিবহন আছে আমার 10,000 টাকা। তাহলে পরিবহন কত, 10,000। তাহলে এখন এই তিনটা যোগ করব, কত, 18,000, 64,000, 10,000। এই তিনটা যোগ করলে হচ্ছে টোটাল 92,000 টাকা। তার থেকে আমি যখন সমাপনী মজুদ পণ্য বাদ দিব, সমাপনী মজুদ পণ্য কত আমার, 25,000 টাকা। তাহলে সমাপনী মজুদ পণ্য যদি বাদ দেই তাহলে আমার বিক্রিত পণ্যের ব্যয় বের হয়ে যাবে, বিক্রিত পণ্যের ব্যয় বের হবে। তো আমার বিক্রিত পণ্যের ব্যয় কত বের হলো, 67,000 টাকা। তাহলে 74,000 টাকা থেকে 67,000 টাকা বাদ দিলে যা থাকবে সেটাই হচ্ছে আমার মোট মুনাফা। তাহলে আমার মোট মুনাফার পরিমাণ কত, 7,000 টাকা। তাহলে আমার ক্ষয়ের উত্তর হচ্ছে মোট মুনাফা হচ্ছে 7,000। এবার গ বলছে মোট মুনাফা 17,000 টাকা ধরে নিট মুনাফার পরিমাণ নির্ণয় করব। তাহলে প্রথমত এই যে প্রতিষ্ঠানের নাম রিজু বস্ত্রালয়, বিশদ আয় বিবরণী 2016 সালের 30শে জুন সমাপ্ত বছরের জন্য। তাহলে মোট মুনাফার পরিমাণ কত, 17,000 টাকা। তো নিট মুনাফা পরিমাণ নির্ণয় করার আগে নিট মুনাফার সূত্রটা সেটা আমি আগে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। মোট মুনাফার সাথে মোট মুনাফা থেকে যখন পরিচালন ব্যয় বাদ দিবে তখন পেয়ে যাবে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফার সাথে যখন তুমি অপরিচালন আয় অথবা অন্যান্য আয় যোগ করবে এবং অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় যখন বিয়োগ করবে, যা পাবে সেটার নাম হচ্ছে নিট মুনাফা। তাহলে চলো এবার আমরা সরাসরি অঙ্কে চলে যাই। মোট মুনাফা হচ্ছে 17,000 টাকা, একদম শেষের ঘরে মানে তৃতীয় ঘরে লিখবে, বাদ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে আছে কি, বিজ্ঞাপন। বিজ্ঞাপন কত, 5,500। যেহেতু এই সমন্বয়ে কোনো কিছু বলে দেওয়া নাই তাই আমি সরাসরি দ্বিতীয় ঘরে দিয়ে দিলাম। তো দ্বিতীয় ঘরে কেন দিলাম, যে আমার পরিচালন ব্যয় আরও অনেকগুলো আছে, সেগুলো আমাকে কি করতে হবে, অন্তর্ভুক্ত করতে হবে, তাই আমি দ্বিতীয় ঘরে দিয়ে দিলাম। তাহলে বিজ্ঞাপন কত, 5,500। বহি পরিবহন কত, 1,000। বহি পরিবহনের আরেক নাম হচ্ছে বিক্রয় পরিবহন। বিমা প্রিমিয়াম 12,000। বেতন কত, 15,000। অবচয় এখানে আমার সমন্বয় বলে দেওয়া হয়েছে, সমন্বয় বলে দেওয়া হয়েছে কত, এই যে স্থায়ী সম্পত্তির উপরে 5% হারে অবচয় ধরতে হবে। কত টাকা, আচ্ছা এইটুকু যাওয়ার আগে আমি আবার বলে দিচ্ছি, একটু লক্ষ্য করো। মোট মুনাফা কত, 17,000। তার থেকে বাদ দিবা কত, পরিচালন ব্যয় কত, 5,000। পরিচালন ব্যয়ের মধ্যে প্রথমে আছে কত, বিজ্ঞাপন 5,500, বহি পরিবহন 1,000, বিমা প্রিমিয়াম 12,000, বেতন 15,000। অবচয় অফিস সরঞ্জামের উপরে ধরতে হবে এবং যন্ত্রপাতির উপরে। অফিস সরঞ্জাম আছে 50,000, 50,000-এর 5%, 5×5 = 2500 টাকা। আর যন্ত্রপাতি আছে 80,000, তার 5%, 580।
তার অর্ধেক 5%, 5 কত, 5 40, 4000, তার অর্ধেক হচ্ছে কত, 2000 টাকা। তাহলে এই যে অফিস সরঞ্জাম 2500 আর যন্ত্রপাতি হচ্ছে 2000, কত, 4500। এবার এগুলো আমি যোগ করব, যোগ করলে হচ্ছে আমার কত, 38000। এবার এই 17000 থেকে 38000 টাকা আমি বিয়োগ করব, তাহলে দেখা যাচ্ছে আমার পরিচালন ব্যয়ের সংখ্যা কি বেশি। তাহলে পরিচালন ব্যয় কত হচ্ছে, যে পরিচালন ব্যয় 38000, তাহলে মোট মুনাফা হচ্ছে 17000। তাহলে পরিচালন ক্ষতি বের হয়েছে আমার, পরিচালন ক্ষতি হচ্ছে কত, 21000। এবার তার সাথে আমি যোগ দিব অপরিচালন আয়। আমার অপরিচালন আয় হচ্ছে কত, 20000 টাকা, প্রাপ্ত ভাড়া 20000 টাকা। অপরিচালন ব্যয় বা অন্যান্য ব্যয় কি, মূলধনের সুদ। আমার মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা, অতিরিক্ত মূলধন তার উপরে মূলধন হচ্ছে 1 লক্ষ টাকা, 10% 10,000, আর অতিরিক্ত মূলধন হচ্ছে 10,000, 10,000 10% হচ্ছে 1000, তার অর্ধেক হচ্ছে কত, 500। তাহলে 10,000 সাথে 500 যোগ করলে কত, 10,500। বন্ধকি ঋণের সুদ হচ্ছে 30,000-এর 18%, 5,400 টাকা। তাহলে মূলধনের সুদ হচ্ছে 10,500 এবং বন্ধকি ঋণের সুদ হচ্ছে 5,400, দুইটা যোগ করলে হচ্ছে 15,900। তাহলে এবার 20,000 থেকে আমি 15,900 টাকা বাদ দিব, বাদ দিলে কত থাকছে, 4,100। এবার 21,000 থেকে যদি 4,100 বাদ দিই তাহলে আমার নিট ক্ষতি বের হয়, নিট ক্ষতি 16,900 টাকা। তাহলে খ থেকে আমরা কি পেয়েছি, নিট মুনাফা পাইনি, নিট ক্ষতি পেয়েছি। নিট ক্ষতি হচ্ছে কত, 16,900। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের পরীক্ষায় এইভাবে একটি উদ্দীপক দেওয়া থাকবে এবং উদ্দীপক থেকে এইভাবে তোমাদের ক খ গ এর উত্তর বের করতে বলবে। হয়তো বা আমি এখানে নিট মুনাফা পর্যন্ত দেখিয়েছি, তোমরা যখন আর 2টি প্রশ্ন থাকবে, আরেকটি প্রশ্নের মধ্যে হয়তো বা মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে বলবে, আরেকটির মধ্যে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করতে বলবে। তাই এই অঙ্কটি যদি তোমাকে ভালোভাবে পারতে হয় তাহলে তোমাকে অবশ্যই এখানে মোর প্র্যাকটিস করতে হবে, কারণ প্র্যাকটিসের কোনো এখানে বিকল্প নাই, অবশ্যই তা বুঝে, মুখস্থ নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি তোমাদেরকে অঙ্কটি বুঝাতে পেরেছি বা বুঝাতে সক্ষম হয়েছে। তারপরে যদি তোমরা কোথাও যদি অঙ্কটি বুঝতে না পারো বা বুঝতে সমস্যা হয়েছে, তোমরা সেটা খাতায় নোট করবে এবং সরাসরি আমার সাথে যোগাযোগ করবে বা কমেন্টস করবে। আমি তোমাদের পরবর্তী ক্লাসে সেটা আলোচনা করে দিব, আর যোগাযোগ করলে আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দিব। এবার দেখো, এখানে আমি তোমাদের একটি বাড়ির কাজ দিয়েছি, একটি অঙ্ক। এই অঙ্কটি তোমরা বাসায় করবে এবং বাসায় করার আগে আমি তোমাদেরকে বলেছি বারে বারে যে আগে তোমাদের প্রথম এবং প্রধান কাজ হবে যে যেই রেওয়া মিলটা পাবে সেই রেওয়া মিলটি থেকে আগে আয়, ব্যয়, সম্পদ, দায়গুলো খুব সহজে চিহ্নিত করে নিবে, তারপরে অঙ্কটি করবে এবং সমন্বয় জাবেদাগুলো ভালো করে দেখে নিবে। দেখো, এখানে বলা হয়েছে প্রারম্ভিক মজুদ পণ্য 2 লক্ষ টাকা, ক্রয় ও বিক্রয় 6,40,000 এবং 10,30,000, মূলধন 21 লক্ষ, উত্তোলন 4 লক্ষ, যন্ত্রপাতি 1,80,000, বেতন 80%, 1,60,000, অগ্রিম বিমা সালামি 12,000, নগদ 10 লক্ষ টাকা, প্রাপ্য হিসাব 2 লক্ষ, ফেরত 30,000 এবং 40,000, বিক্রয় বাট্টা এবং ক্রয় বাট্টা 5,000 ও 6,000, ব্যাংক সুদ 4,000, আসবাবপত্র 1,60,000, ভ্রমণ খরচ 81,000, সাধারণ খরচ 1 লক্ষ, আন্তঃমুখী বহন খরচ 12,000। দুই পাশে যোগ করার পরে হচ্ছে কত, 31,80,000। কিছু সমন্বয় দেওয়া আছে। সমাপনী মজুদ পণ্যের মূল্য 2,10,000, 2 ধারে বিক্রয় 30,000 টাকা, বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন 1 লক্ষ টাকা, মেয়াদ উত্তীর্ণ বিমা সালামি 9,000 টাকা, স্থায়ী সম্পত্তির উপর অবচয় ধরতে বলছে 10% এবং 20%, সেটা হচ্ছে যন্ত্রপাতি এবং আসবাবপত্র। তো এইখানে আমি তোমাদেরকে সৃজনশীল না করে দিয়ে পুরো অঙ্কটাকে করতে দিছি। তো তোমরা এখানে বাসায় মূলত নিট মুনাফা পর্যন্ত অঙ্কটি করবে।
করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে তোমরা আমার সহযোগিতা নিতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আমি তোমাদেরকে সকল কথাগুলো বুঝাতে পেরেছি। তো আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনা করে আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।